আমি চতুর্থ বর্ষের জন্য, অর্থাৎ যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, ডিএসএমএসে চতুর্থ বর্ষে পড়েন, তাদের উদ্দেশ্যেই সপ্তাহে 2 দিন ক্লাস করে থাকি। শুক্রবারে রোগ নিয়ে এবং রবিবারে ওষুধ নিয়ে। আজকে আমাদের লিস্টের 20তম ওষুধ ফেরাম মেটালিকাম আমি নিয়ে আলোচনা করব। প্রশ্ন আসছে, কেন এই ওষুধটা আমি চতুর্থ বর্ষে রাখলাম? তার কারণটা ব্যাখ্যা করেই আমি লক্ষণের কথা বলবো, মনে রাখার কৌশলের কথা বলবো। তা না হলে আমরা ওষুধগুলোকে প্রয়োগ করতে পারবো না। লক্ষণ মতে ওষুধগুলো মনে রাখার কৌশল নিয়ে আলোচনা করার উদ্দেশ্যেই প্রথমে বলছি, ফেরামেট বলতেই আমরা বুঝব রক্তহীনতার রোগের প্রধান ওষুধ। যদিও সত্য হয়ে থাকে, তার কুফলও আমাদেরকে বয়ে বেড়াতে হয়, যদিও এলোপ্যাথিক মতে বা স্থূল মাত্রায় ব্যবহার করা হয়। তাহলে প্রথম লক্ষণে পেলাম যে রক্তহীনতা, অর্থাৎ রক্তশূন্যতা, রক্ত কম অথবা রক্ত বেশি হওয়ার জন্যই আমরা অনেক সময় ফেরামেট দিয়ে থাকি অথবা প্রয়োগ করে থাকি। সেটা যেটুকু উপকার করে তার চেয়ে অনেক সময় বেশি ক্ষতি করে, তবে স্থূল মাত্রা অথবা এলোপ্যাথিক পদ্ধতিতে। আমরা তো আবার লক্ষণ ছাড়া হয় না, একটা লক্ষণ দিয়েও আমরা ওষুধ প্রয়োগ করি না। তাহলে বুঝলাম, অর্থাৎ রক্ত অল্পতা বা রক্তে আয়রন যদি শূন্যতা হয়, তাহলে আমরা এই ওষুধটা প্রয়োগ করি। কিন্তু হোমিওপ্যাথিক মতে আয়রন শূন্যতার জন্য এই ওষুধ প্রয়োগ করা হয় না। সেটা পরবর্তীতে অন্য কোনো সময় যদি পাই আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তাইলে চলে আসলাম, অর্থাৎ রক্তশূন্যতা আর রক্তস্রাবের প্রবণতা। তাহলে 2টা লক্ষণ পেয়ে গেলাম। অর্থাৎ শরীর থেকে যে কোনো অঙ্গ থেকে সময়ে অসময়ে রক্তস্রাবের প্রবণতা যদি বেশি থাকে, তাহলে এই ওষুধটার বিকল্প কিছু নাই। তাহলে এই 2টা লক্ষণ যে বললাম, কিন্তু রক্ত আয়রনের জন্য, রক্তশূন্যতার জন্য, রক্ত বৃদ্ধির জন্য আমরা এটা করব, সেটা ঠিক না। রক্তস্রাবের প্রবণতা এবং রক্তশূন্যতা, অর্থাৎ শ্বেতবর্ণ যদি তার থাকে, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গের লাল বর্ণ ধারণ করা, যেমন ঠোঁট অথবা অন্য কোনো অঙ্গ যদি কানের লাল টাল থাকে, সেগুলো যদি শ্বেত হয়ে যায়, তাহলেই আমরা এই রক্তহীনতার উপরে এই ফেরাম মেটালিকাম প্রয়োগ করতে পারি। এই 2টা লক্ষণই মেইন, মনে রাখার কৌশল। আরেকটা কি? আরেকটা যদি বলি, রক্তশূন্যতা তো আমরা চায়না পড়েছি, চায়না কাজও ভালো এবং চায়নার লক্ষণও আছে। সেই লক্ষণগুলো জেনেই আমরা উপকার পেয়ে থাকি। কিন্তু যদি সেখানে আমরা ফেল করি, অথবা যদি গভীর ক্রিয়াশীল ওষুধ ফেরামেট, অর্থাৎ ধাতুগত দিকের অথবা মায়াজমেটিক চিকিৎসা করলে এই ওষুধটার প্রয়োজন হয় বেশি। আর সচরাচর চায়না দিয়েই আমরা তার পরিবর্তে আমরা চায়না দিয়েই সব রোগেই ব্যবহার করতে পারি। কারণ সুবিধাটা কি? চায়নার গভীরতা নাই। সুতরাং গভীরতা নাই গতিকেই তার কাজ সকল সময় সকল রোগে সমানভাবে করে। কিন্তু যেখানে ফেল করব, যেখানে আর কাজ করবে না, যেখানে চায়না আর কাজ করছে না এবং ধাতুগত দিকে যখন আমরা চিকিৎসা করতে যাব, তখনই প্রয়োজন হয় ফেরামেটের। খুবই প্রয়োজনীয় ওষুধ এবং খুবই আমি বলবো উপকারী। সেগুলো আমি আলোচনা করব যখন আমি কোন কোন রোগে বা কীভাবে আমরা কাজ করি। চলে আসি তৃতীয় যদি বলি, দেখো অনেকগুলো লক্ষণই আছে। রাত্রে বা বিশ্রামে বৃদ্ধি, অর্থাৎ সে যখন বিশ্রাম করে তখনই রোগ যদি বৃদ্ধি হয়, যেটা অনেক সময় রাত্রে বৃদ্ধি আমাদের ল্যাকোসিসও আছে। এরকম করে যদি রোগীকে মনে রাখতে পারো, তাহলে অনেক উপকার দশে। আর একটা কথা বল, কারণ আসলে এতগুলো লক্ষণ মনে রাখা আমরা সহজ হয়ে উঠে না। তাই আরেকটা লক্ষণ বলে আমি তোমাদেরকে মনে রাখার কৌশলটা বলছি। যেমন ডিম সবচেয়ে প্রিয় হচ্ছে কার? ক্যালকেরিয়া কার্পের। আর ফেরামেটের রোগীর ডিম খাইতেই ইচ্ছে করে এবং দেখলেই অনেকটা বমি আসে। তাইলে দেখো, এই পার্থক্যটা যদি তুমি মনে রাখতে পারো, অথবা তুমি যদি জিজ্ঞেস করো যে রুগীকে আপনার ডিম খাইতে ইচ্ছে করো কিনা, কেউ যদি একটা ডিম খায় আর কেউ তার পরিবর্তে যদি 2টা খায়, তাহলে ধরেই নেবে সে ক্যালকেরিয়া কার্পের রুগী। আর ডিম খাইতেই ইচ্ছে করে না, ভালোই লাগে না, পছন্দই করে না, তাইলে আমরা ফেরামেটের কথা চিন্তা করতে পারি, যেহেতু গভীর ক্রিয়াশীল ওষুধ। দেখো, এই 3-4টা ওষুধ আমাদেরকে মনে রাখতে হবে।
তারপরে অনেকগুলো লক্ষণ আছে। রাক্ষসী ক্ষুধা, অর্থাৎ অজীর্ণতা, ক্ষুধা আছে, খেলেই আবার বমি হয়, অনেকটা আর্সেনিকের মতন, কিন্তু ঠিক আর্সেনিকের মতো না। ওই যে রক্তশূন্যতা বা রক্তের যদি কোনো রকমের থাকে, তাহলে আমরা ধরেই নেব এই যে পেটের ট্রাভেলসে অজীর্ণতা এবং অজীর্ণতা, রাক্ষসী ক্ষুধা, অথবা কোনো সময় ক্ষুধা থাকেই না। এরকম যদি হয়ে থাকে তাইলে আমরা ফেরাম মেটালিয়ামের কথা চিন্তা করি। আরও কি সুন্দর লক্ষণ, কোনো বাচ্চা অথবা বৃদ্ধ অথবা যে কোনো বয়সের হোক, বাচ্চারাই সচরাচর এসব হয়ে থাকে, বৃদ্ধরা হলে বা বয়স্করা বললে অনেক সময় বলে উঠতে পারে না, সেটা আহার করিতে করিতেই তার পায়খানার বেগ হয়। অর্থাৎ খাইতে বসছে, একটু মুখে দিছে বা কদ্দুর খেয়েছে, তখনই আর তাকে পায়খানা ধরতে হয়। এরকম যদি কোনো রোগী পাও তাহলে ফেরামমেট। সেখানে রক্তশূন্যতার দিকে তাকাতে হবে না, যে কোনো রোগেই হোক সেটা ভালো হয়ে যাবে। এই যে লক্ষণ, ডিমের অপ্রিয়তা এবং পায়খানা, ভাত খেতে বসে পায়খানা ধরা অথবা ধরার পর দৌড়ে পায়খানা করতে চলে যাওয়া, এই সকল লক্ষণ যদি পাও, যে কোনো রোগেই তুমি ব্যবহার করতে পারো, দেখবে সেই রোগটা চলে যাবে। তাহলে চলে আসি, আরও অনেকগুলো লক্ষণ আছে আমাদের। আর লক্ষণ মনে রাখার মতন বা প্রয়োগ ক্ষেত্রে আমরা জীর্ণশীর্ণ দেহ যদি থাকে, দুর্বলতা যদি থাকে, অর্থাৎ শরীর আর বাড়ছেই না, অথবা দেখো মোটা দেহে যদি রক্তশূন্যতা হয়, অর্থাৎ শরীর স্বাস্থ্য খুবই ভালো, মনে হয় না তার রক্তশূন্যতা, কিন্তু সে চলতে পারে না, বুঝতে পারে না, অথবা দুর্বলতা এবং কাজ করতে ভালো লাগে না, এরকম যদি হয় তাহলে আমরা ফেরামমট ব্যবহার করতে পারি। আমার মনে হয় আর বেশি লক্ষণের কথা মনে রাখার প্রয়োজন। লক্ষণ অনেক আছে, তুমি যদি পড়ো 20-30টা লক্ষণ আমি হয়তো বলতে পারবো, কিন্তু মনে রাখি আমরা ওষুধ প্রয়োগ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাইলে এই লক্ষণগুলো জেনেই আমরা ফেরাম মেটালিকাম ব্যবহার করব। তবে তার আগের ওষুধ হচ্ছে চায়না। অর্থাৎ মনে রাখবে, আমরা রোগী চিকিৎসাকারী রোগীলিপি যখন নেই, তখন এগুলো নোট করে রাখা উচিত, কারণ চট করে এটা ব্যবহার করা উচিত নয়। তার আগে চায়না দিয়ে গেলে অনেক সময় আমাদের ভালো হয়, কারণ এটার গভীরতা অসম্ভব বেশি। কারণ আমি বলবো ফেরাম মেটালিকাম সরিক, সাইকোটিক এবং টিউবারকুলোসিস, সিভিলিটিকে তার কোনো খুব একটা কাজ নাই, কিন্তু এটা খুবই গভীর, অর্থাৎ সরিক, সাইকোটিক, টিউবারকুলোসিস। সেই কারণেই এই মায়াজম পড়াবার সময় যদি এগুলো মনে রাখা হয় তাহলে সুবিধা। আর যেন তেন প্রকারের আর ফেরামমেট ব্যবহার করা উচিত নয়, তার কুফল অনেক আছে। একটু যদি প্রয়োগ করা হয় তাহলে সেটা কনস্টিবিউশনে ভুগে পায়খানা কষা হয়ে যায়। তাহলে চলে আসি, আর একটা কথা না বললেই নয়। দেখো, ফেরামমেট আর ফেরামফস, আমি দুইটা ওষুধের ভিতরে একটু তুলনা করে যাই। রক্তশূন্যতার কাজে আমি রক্তস্রাবের কাজে ফেরামমেটের কথা বলছিলাম, তার চেয়েও ভালো কাজ করে ফেরামফস। তার কারণটা একটু বলি। ফেরামফস কেন বেশি কাজ করে? ফেরামও রক্তশূন্যতার কাজ করে, ফসফরাসও রক্তশূন্যতার কাজ করে। দোনোটা ওষুধ মিলে সেটা ফেরামফস রক্তস্রাবের সবচেয়ে বড় ওষুধ বলে মনে রাখার চেষ্টা করবে। অর্থাৎ ফেরামমেট পড়াইতে এসে ফেরামফসের কথা বললাম এই কারণে, যত রকমের রক্তস্রাব আছে ফেরামফস সবচেয়ে ভালো কাজ করে, তার কারণও ব্যাখ্যা করলাম। সুতরাং ওষুধগুলো মনে রাখার কথা চেষ্টা করবে। একটা ওষুধ পড়লে দেখো 10টা ওষুধের কথা যদি মনে রাখতে পারো তাহলেই তোমরা ডাক্তারি করতে পারবে। তার ওষুধের সঙ্গে কোনটার লগে কোনটা সম্পর্ক। এখন কিন্তু অ্যান্টিডোটের আর প্রয়োজন নেই 50 পদ্ধতির যুগে। কত সুবিধা, কত কিছু থেকে আমাদেরকে মুক্ত করে দিয়ে বর্তমানের অবস্থাবিধি আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে অনেকগুলো আমরা জিনিস মনে রাখতে পারি, কারণ আমাদের আর এই অ্যান্টিডোট অথবা একটার পর একটা প্রয়োগ করা যাবে না, এটার পর এটা চলবে না, সেরকম থেকে আমরা বেরিয়ে আসছি। 50 পদ্ধতিতে এগুলোর কোনো প্রয়োজন হয় না। চলে আসি তাহলে কী গেলাম, লক্ষণগুলো শেষ করে এখন চলে আসি আমাদের তুলনামূলক আলোচনা। দেখো, ফেরামমেটের সঙ্গে অনেকগুলো মেডিসিন আছে। ফেরাম অ্যাসিটিকাম, ফেরাম আর্স, ফেরাম আয়োড, ফেরাম ব্রোমাইড, ফেরাম মিড্রিকাম, ফেরাম সালফ এবং ম্যাগনেসিকাম, ফেরাম ম্যাগনেটিকাম।
এই যে ম্যাগনেসিয়ামের লগে, পটাশিয়ামের লগে, অর্থাৎ ব্রোমাইড, আয়রন, এগুলোর লগে যুক্ত হয়ে অনেকগুলো ওষুধ আমাদের আছে। সবগুলিরই এক একটা করে লক্ষণ মনে রাখা উচিত, তবে এতটুকু জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ আমাদের ম্যাটেরিয়া মেডিকার কোনো শেষ নেই। তাহলে চলে আসি আর কিসের সঙ্গে আমরা তুলনা করতে পারি। দেখো, রক্তশূন্যতার লগে অনেক ওষুধে আছে, যেমন ন্যাট্রামিউর, পালস, যার যার ক্ষেত্রে তার তার। সুতরাং এই জন্য রক্তশূন্যতা হলেই আমরা ফেরামম্যাট দেব এটা কখনো মনে করবে না, কারণ আমাদের ন্যাট্রামিউর কাজ করে ভালো, পালসে কাজ করে, ক্যালকেরিয়া কার্বে কাজ করে, ক্যালকেরিয়া কার্বোবেজে কাজ করে, চায়না সাইক্লোমিন, অনেকগুলো ওষুধ আছে। সুতরাং রক্তশূন্যতার একেবারে দেখলেই আমরা এটা প্রকাশ করব তা না। আর প্রকাশ করার অথবা প্রয়োগ করার আরেকটা ক্ষেত্র আছে। যদি আমরা মুখমণ্ডল অনেক সময় লাল হয়ে যায়, গালগুলো লাল হয়ে যায়, একটু আগেই বলছিলাম যেই অঙ্গগুলোর যেই জায়গায় লাল অঙ্গ আছে সেখানে যদি সাদা হয়ে যায় তাইলে ফেরামম্যাট, কিন্তু উল্টোটা গালে যদি রক্তের মতন লাল হয়ে যায় অথবা লাল বর্ণ ধারণ করে, সেটা তার চরিত্রগত অথবা অন্য কোনো কারণেও হলে আমরা ফেরামম্যাট ব্যবহার করতে পারি। দেখো, বেলেডোনা তো সেটা আছে, অর্থাৎ মুখমণ্ডল লাল হয়ে যাওয়া। আর ফেরামম্যাটে আছে, ফেরামম্যাটে কী আছে, রক্তশূন্যতার যদি কোনো কিছু থাকে এবং তার যদি সেটা রোগ হয় তাহলে আমরা সেটা প্রকাশ করতে পারি। তাহলে চলে আসি, আরেকটা কথা না বললেই নয়, অর্থাৎ আমরা যে বললাম অজীর্ণতা, ভুক্ত দ্রব্য গ্রহণ করে সঙ্গে যদি কাশি থাকে এবং তাহলেই ফেরামম্যাট সবচেয়ে উপকারী। তাহলে এই কয়েকটা লক্ষণ মনে রেখেই আমরা এখন চলে যাব কি কি রোগে সেটা কাজ করে। তাহলে আমরা তো এতক্ষণে পর্যন্ত বললাম রক্ত অল্পতা বা রক্ত স্বল্পতা অথবা রক্তে যদি আয়রনের ভাগ কম থাকে তাহলে আমরা হয়তো এটা প্রয়োগ করতে পারি। তারপরে ক্লোরোসিস, অর্থাৎ রক্তশূন্যতা, যেটা আমরা ক্লোরোসিস রোগে ব্যবহার করতে পারি। উদারময় বা কলেরাতে, শিশু কলেরাতে। উদারময় তো নিশ্চয়ই বুঝো, পাতলা পায়খানা যদি বাচ্চাদের হয় এবং সেটা যদি অনেক সময় বমি সহকারে থাকে, আমরা ফেরামম্যাট ব্যবহার করতে পারি। আমি আগেই বলছি যে চায়না বা অন্য কোনো ওষুধ, যেমন ইপিকাক, বমিতে যদি আমরা ব্যর্থ হই এবং সেখানে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা ফেরামম্যাট ব্যবহার করতে পারি। আর জরায়ুতে রক্তস্রাব, ওই যে বললাম যে কোনো অঙ্গ থেকে রক্তস্রাব হোক, তো জরায়ু তো আর বাদ যাবে না, জরায়ুরও রক্তস্রাব। লক্ষণটা কি? এই যে তখন পর্যন্ত পড়ালাম, যদি সে ডিম খাওয়ার কোনো ইচ্ছে থাকে না, অথবা খাদ্যদ্রব্য খেলেই বমি করে, অথবা এই যে 4-5টা লক্ষণের রক্তহীনতা, তার দেখলেই ঠোঁট বলো, নখ বলো, অথবা যে কোনো অঙ্গের যদি আমরা শ্বেতবর্ণ দেখতে পাই তাহলে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি, অর্থাৎ জরায়ুতে রক্তস্রাব। তারপরে শিরপীড়া, এই যে দুর্বলতা কথা বললাম, রক্তশূন্যতার জন্য শরীরের হজম হয় না এবং হজম ক্রিয়ার ব্যাঘাত ঘটে গিয়ে অজীর্ণতা রোগ হয়। তাহলে শিরপীড়াতে আমরা ব্যবহার করতে পারি, স্নায়ুশূলে ব্যবহার করতে পারি। তার কারণও আছে। স্নায়ুশূলে ব্যবহার করার কারণটা কি? রক্তের কারণে প্রবাহ যদি শরীরে ঠিক মতো না হয়, রক্তশূন্যতার কারণে, রক্ত অল্পতার কারণে হার্টের রোগও হতে পারে। কারণ রক্ত যদি ঠিক মতন শরীরে প্রবাহ বা কাজ না করে অথবা তার উপাদান যদি না পায়, তাহলেই আমরা অনায়াসেই এই সকল রোগে ব্যবহার করতে পারি স্নায়ুশূল, অজীর্ণ বা ডিসপেশিয়া। তারপরে আরও আছে মূত্রের বেগ। দেখো, দিনের বেলা যদি বেশি প্রস্রাব করে, বারবার করে এবং প্রস্রাব ধরে রাখতে পারে না, অনেক সময় বাচ্চাদের ফোঁটা দিনে পড়ে, তাহলে আমরা ফেরামম্যাট ব্যবহার করতে পারি। আর স্বরলোপ, গলার স্বর ভেঙে গেছে, অনেক সময় হয়তো কোষ্ঠীগামে উপকার পাচ্ছ না, অথবা তার যদি লক্ষণটা থাকে রক্ত স্বল্পতা তার আছে, দেহে তার সাদা ভাব, অথবা আমরা বুঝতে পারি আর 2-1টা লক্ষণ যদি তার সঙ্গে মিলাতে পারো, তাহলেই তুমি কোষ্ঠীগামের চেয়েও ফেরামপস ভালো কাজ করবে। আসলে হোমিওপ্যাথিকে লক্ষণ মিলে যদি তুমি সৃষ্টি করতে পারো, তাহলেই তুমি দক্ষ ডাক্তার হবে, এই বিশ্বাস আমার আছে। তাইলে এই সকল মূত্রবেগ, গর্ভবতীর বমি, দেখো কি সুন্দর। আমরা অনেক সময়
দেখবা এই ইপিকাক, চায়না বা অন্য কিছু দিয়ে অ্যাডভান্স স্টেজের বমি আমরা বন্ধ করতে পারি না। অনেকগুলো ওষুধ আমি পড়ালেখা করেছিলাম, আমি ফেরামমেটের কথা জানতামই না। এখন দেখতেছি গর্ভবতী মহিলাদের যেহেতু এটা গভীর ক্রিয়াশীল ওষুধ, অর্থাৎ সরিক বা সাইকোটিক এবং সিভিলিটিকের উপর টিউবারকুলোসিসের উপরে কাজ করে, সুতরাং আমরা অনায়াসেই আমরা এই ফেরামমেট ব্যবহার করতে পারি যদি আমরা তরুণ রোগের ওষুধগুলো ব্যর্থ হই। এই কথাটা মনে রাখার চেষ্টা করবে, কারণ গর্ভবতী মহিলাদের বমি বন্ধ করা খুব কঠিন ব্যাপার। যত সহজে ভাবা, অনেক সময় হ্যাঁ আমরা ফেরামফস দিতে পারি বা কিন্তু ফেরামমেট ওইগুলো ফেল করলেই আর দেরি নয়। তাহলে কীভাবে প্রয়োগ করব, কী মাত্রা প্রয়োগ করব, সেটা নিয়ে এবার চলে আসি। অর্থাৎ শেষ দিকেই আমরা মাত্রা নিয়ে আলোচনা করব। মাদা তো অন্য এক জিনিস, তুমি দিয়ে দাও না দাও সেটা নিয়ে আমি বলবো না, কিন্তু শততমের যেহেতু আমরা 200 বছর পর্যন্ত শততম ব্যবহার করে আসছি, সামনেও হয়তো অনেকেই ব্যবহার করেন, জেনে হোক না জেনে হোক, তার কুফল জেনে হোক সুফল জেনে হোক, আর উদ্ধৃতি দিয়ে হোক, ওতে বেশি পাওয়ার ব্যবহার করেছে, কিন্তু হ্যানিম্যান নিজেই পাওয়ার বেশি ব্যবহার করে নাই, ক্যান্টে করেছে। সুতরাং ক্যান্টে তারপরও সতর্কতা দিয়েই উনি শেষ করেছেন উচ্চমাত্রা প্রয়োগ করার জন্য। আমরা সেদিকে তোয়াক্কা করলাম না, আমরা রোগী পাই একটা পর একটা পাওয়ার প্রয়োগ করে মানুষের রেজিস্ট্যান্স অথবা শরীরকে দোষজ করে ফেলি, তার ফলে পরবর্তীতে অন্য কোনো ওষুধে কাজ করে না। সেটাও আমার একটা কেস টেকিং আছে। চলে আসি তাহলে আমরা শততম ব্যবহার করব 6C অথবা 12C অথবা 12C অথবা 24C এবং 30তে চেষ্টা করব রোগী যেন ভালো হয়, অথবা ভালো না হলে তারপরে আমরা চিন্তা করব যে কী ওষুধ আসতে পারে। আর যদি সেটা সিলেকশন হয় তাহলে পরবর্তীতে 200 দেব এবং 200 দিয়ে আমি ঠিক করব তার উপরের পাওয়ারে যাব কিনা। যারা সততই ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলছি, ভাই আর নয়, বহু ক্ষতি আমরা করে ফেলেছি, আমরা চিকিৎসা বিভ্রাট করে ফেলেছি। সুতরাং সেখান থেকে বেরিয়ে এসে 50 শতাংশ পদ্ধতি শুরু করুন, নিজের ওষুধ নিজে তৈরি করুন, নিজে প্রয়োগ করে দেখুন, খাঁটি ওষুধ সংগ্রহ করুন। এই খাঁটি ওষুধের জন্য, খাঁটি ডাক্তার তৈরি করার জন্য আমি সবার হাতে ভালো ওষুধ তুলে দিচ্ছি। আগামী প্রজন্ম যেন আপনারা আপনাদের ওষুধ নিজেরাই বানাতে পারেন, সেই বানানো শেখাবার উদ্দেশ্য আমার আছে, কিন্তু শরীর কভার করে না অথবা কেউ অর্গানাইজ করে না। যদি কেউ করতো আমি হাতে কলমে শিখিয়ে দিতাম আমরা কিভাবে ওষুধগুলো তৈরি করে আগামী প্রজন্মের জন্য আমরা তৈরি হইতে পারি। চলে আসি তাহলে 50 শতাংশ কীভাবে প্রয়োগ করব। দেখুন, আমি প্রতিদিন বলে থাকি তরুণ রোগে দিনে 3 বার 4 বার, আর গভীর ক্রিয়াশীল রোগে দিনে 2 বার। যেহেতু ফেরামমেট গভীর ক্রিয়াশীল ওষুধ হিসাবে প্রয়োগ করব, তাহলে দিনে 2 বার করিয়ে দাও, যথেষ্ট। 2 বোতলে তুমি বুঝবে কী পরিমাণ তার কাজ হবে। আর একটা কথা বলে শেষ করার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত তো সব কথা বললাম এবং আমাদের আলোচনা শেষ। দিনে 2 বার করে চিররোগে এবং তরুণ রোগে দিনে 3 বার 4 বার তুমি ব্যবহার করতে পারো। আর একটা রোগের কথা বলেই শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে, দেখো এই আমরা থ্যালাসেমিয়া রোগ চিকিৎসা করি। এই থ্যালাসেমিয়া রোগে ফেরামমেট 1 নম্বর ওষুধ হিসাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে স্পিনে যখন বর্ধিত হওয়া ব্যথা করে, অথবা স্পিনের উপরে যখন সেখানে আয়রনগুলো গিয়ে জমা হয়ে বর্ধিত করে, তখনই যত রকমের ট্রাবলস হয়। এই আয়রনকে দূরীভূত করার জন্য এই ফেরামমেটেই যথেষ্ট। অর্থাৎ সূক্ষ্ম মাত্রা দিয়ে সেখানে যে এলোপ্যাথিকরা আয়রন ট্যাবলেট ব্যবহার করে রক্ত স্বল্পতার চিকিৎসা করতে গিয়ে অনেক সময় ত্রুটি হয়ে যায়, সেখানেই আমরা ফেরামমেট ব্যবহার করে রোগী নিরাময় করতে পারি। তাহলে আজকে আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।